তো আমরা আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3। হ্যাঁ, 3 নাম্বার লেকচার শিটে যে থিওরিজ অফ রেভলিউশন রয়েছে। তো থিওরিজ অফ রেভলিউশনে মূলত রয়েছে ক্রিয়েশন এন্ড এভলিউশন। তার মানে এখানে রয়েছে রয়েছে সৃষ্টিবাদ এবং বিবর্তনবাদ। তারপরে রয়েছে মেকানিক্যাল এন্ড ইমার্জেন্ট এভলিউশন, তার মানে যান্ত্রিক বিবর্তনবাদ এবং উন্মেষমূলক বিবর্তনবাদ। তো অ্যাকচুয়ালি বিবর্তনবাদকে মোটামুটি 4 ভাগে ভাগ করা যায়। একটা আমরা জানি যে যান্ত্রিক বিবর্তনবাদ, তারপরে তোমার উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ, উন্মেষমূলক বিবর্তনবাদ এবং হেনরি বার্গসোর সৃজনমূলক বিবর্তনবাদ। তো আলটিমেটলি তোমাদের যে সিলেবাসে রয়েছে 2 ধরনের বিবর্তনবাদ, মেকানিক্যাল এবং ইমার্জেন্ট এভলিউশন। এই 2 ধরনের বিবর্তনবাদ দিয়ে আমি মূলত এখানে আলোচনা করব। তো তার আগে আমরা আলোচনা করেছি, তারপরেও আমি আজকে আরেকটু আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে বিবর্তনবাদ। তো বিবর্তনবাদটা আসলে কি? বিবর্তন শব্দটি আমরা জানি যে বিবর্তন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এভলিউশন। হ্যাঁ, এভলিউশন তার মানে কি? এভলিউশন শব্দটি বিবর্তন। তো এভলিউশন শব্দটি এসেছে ইভলভো থেকে। কি থেকে এসেছে? ইভলভো। ইভলভো শব্দটির অর্থ হচ্ছে প্রকাশিত হওয়া। হুম, প্রকাশিত হওয়া। প্রকাশিত হওয়া বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? প্রকাশিত হওয়া বলতে যেটি বোঝানো হচ্ছে যে মানে যেটি সুপ্ত অবস্থায় আছে, হ্যাঁ, বা যেটি অপ্রকাশিত ছিল সেই জিনিসটি আবার কি হয়েছে? সেটি প্রকাশিত হয়েছে। তো এখন আমরা যদি বলি যে বিবর্তন শব্দটি আসলে মানে প্রকাশিত হওয়া বা উন্মোচিত হওয়া, হ্যাঁ, বা যে জিনিসটা সুপ্ত অবস্থায় ছিল সেটি ধারাবাহিকভাবে আস্তে আস্তে যে পরিবর্তনটা, মানে সরল অবস্থা থেকে ধারাবাহিকভাবে পরিবর্তনের মাধ্যমে কি কোন দিকে যাওয়া? জটিল অবস্থায় যাওয়া। হ্যাঁ, অনির্দিষ্ট অবস্থা থেকে নির্দিষ্ট অবস্থার দিকে যাওয়া, অসংবদ্ধ অবস্থা থেকে সুসংবদ্ধ দিকে যাওয়াকে বোঝানো হয়। তো বিবর্তনের একদম প্রথম যে ধারণা, এই ধারণা সম্পর্কে পাই যে যাকে বলা হয় যে জড়বাদী। একদম প্রাচীন গ্রিক জড়বাদী দার্শনিক, যাকে পাশ্চাত্য দর্শনের জনক হিসেবে অভিহিত করা হয় থেলিস। থেলিসের দর্শনে আমরা সর্বপ্রথম এই যে মানে বিবর্তন সম্পর্কিত ধারণাটি পাই। এটাকে আসলে কেন থেলিসকে বলা হচ্ছে থেলিসের দর্শনে ধারণার বিবর্তন? থেলিস তো সরাসরি বলেনি বিবর্তন সম্পর্কে কোনো তত্ত্ব, মানে তিনি কোনো তথ্য দেননি। তারপরও কেন থেলিসকে বলা হচ্ছে যে থেলিসের দর্শনে বিবর্তন সম্পর্কে ধারণাটি পাওয়া যাচ্ছে, বা প্রাচীন গ্রিক জড়বাদী দার্শনিকদের মধ্যে? তো এটার কারণ হচ্ছে এইটা, যে দেখো, যে বিবর্তন মানে হচ্ছে একটা পরিবর্তন, একটা রূপান্তর। তো এই যে থেলিস, তিনি তার দর্শনে বলেছিলেন যে পানি পানি থেকে এই জগতের কি হয়েছে? এই জগতের সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। পানি হচ্ছে জগতের মূল বা আদি উপাদান বা আদি কারণ হিসেবে তিনি অভিহিত করলেন। তো অ্যাকচুয়ালি এর মাধ্যমে তিনি কিন্তু পানিকে রূপান্তর করে, পানি রূপান্তরিত হয়ে বা পানি পরিবর্তিত হয়ে এই জগতের সমস্ত কিছু সৃষ্টি হয়েছে বলে মনে করা, মানে তার দর্শনটি মানে সেটি নির্দেশ করে। তো এই কারণে থেলিস, অ্যানাক্সিমেনিন্ডার, অ্যানাক্সিমেনিস, হ্যাঁ, এরা প্রত্যেকেই তাদের সেই হিরাক্লিটাস আগুনের কথা বলেছিলেন। তো প্রত্যেকেই অ্যাকচুয়ালি এই যে পরিবর্তনের কথা বলেছিলেন, রূপান্তর, তারা হয়তো এক একজন এক একটা নির্দিষ্ট কোনো পদার্থকে ইঙ্গিত করেছিলেন। যেমন হিরাক্লিটাস আগুনের কথা উল্লেখ করেছিলেন, থেলিস পানির কথা বলেছিলেন, তারপরে অ্যানাক্সিমেন্ডার বলেছিলেন যে দেখা যায় মানুষ একসময় পানিতে বাস করতো, তারপর সে একদিন সে সমুদ্র তীরে নিক্ষিপ্ত হলো। তো অ্যাকচুয়ালি মানে তারা সবাই প্রত্যেকের দর্শনে পরিবর্তনের কথা বলেছিলেন, এবং পরিবর্তনের মাধ্যমে কি হয়েছে? এই জগতের সমস্ত কিছু উম জগতের যে জাগতিক যে পরিবর্তনগুলো সূচিত হয়, এবং নতুন নতুন রূপ বা এক একটা নতুন নতুন পদার্থের সৃষ্টি হয়, হ্যাঁ, বা রূপান্তর হয়। তো অ্যাকচুয়ালি এই বিবর্তনবাদ সম্পর্কে যে কানিংহাম যে কথাটা বলেছেন, ইভলিউশন ইজ দ্য প্রসেস অফ ওয়ার্ল্ডস আনউইলিং। তার মানে এই পৃথিবীতে যা কিছু অপ্রকাশিত ছিল সেটি হচ্ছে প্রকাশিত হওয়ার যে প্রক্রিয়া। তবে বিবর্তনবাদের সাথে যার নাম ওতপ্রোত ভাবে জড়িত, যার নামটা
কিসের সাথে জড়িত রয়েছে? একদম ওতপ্রোতভাবে জড়িত, যার দর্শনে আমরা মানে বিবর্তনবাদ আর যার নামটাকে আমরা সমার্থক হিসেবে মনে করি বা বিবর্তনবাদী দার্শনিক কে একজনের নাম মানে যার নামটা প্রথমে আসে তিনি হচ্ছেন চার্লস ডারউইন। উনি মূলত একজন ব্রিটিশ দার্শনিক ছিলেন। উনি ওনার আসলে বিভিন্ন প্রাণী জগৎ জীব জগতের প্রতি খুবই আগ্রহ ছিল, আর এই কারণে তিনি বিজলি নামক একটা জাহাজে প্রায় দীর্ঘ 5 বছর ছিলেন এবং সমুদ্রের তিনি ভেসে ছিলেন এবং ভেসে বেরিয়েছিলেন ওই জাহাজে, এবং বিভিন্ন দ্বীপে উপদ্বীপে তিনি গাছপালা বা জীব জন্তু এগুলো পরীক্ষা করার তার বা পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছিল। এবং সেটার উপর ভিত্তি করে তিনি বিবর্তন সম্পর্কে দুটি বই লিখে ফেলেছিলেন। একটা হচ্ছে তোমার ডিসেন্ট অফ ম্যান আর অরিজিন অফ স্পেসিস। এখানে বিবর্তন সম্পর্কিত একদম একটা বিশাল একটা রূপরেখা তিনি উপস্থাপন করেছিলেন একজন ব্রিটিশ দার্শনিক হিসেবে। তো অ্যাকচুয়ালি চার্লস ডারউইন কি বলেছিলেন? চার্লস ডারউইন বলেছিলেন যে এভলিউশন ইজ দ্য গ্রাজুয়াল প্রসেস অফ চেঞ্জ and development in living organism or systems over time through natural selection and adaptation. তো এভলিউশন কে তিনি বললেন যে একটা গ্রাজুয়াল প্রসেস, একটা ধারাবাহিক প্রক্রিয়া, এন্ড ডেভেলপমেন্ট ইন লিভিং অর্গানিজম, এবং জীব জগতের যে মানে জীবের যে একটা ধারাবাহিক বিকাশ অর সিস্টেম, মানে জীব জগৎ বা এই পদ্ধতির একটা ধারাবাহিকতা বিকাশ থ্রু ন্যাচারাল সিলেকশন এন্ড অ্যাডাপ্টেশন। তিনি বিবর্তন প্রক্রিয়াটাই সম্পন্ন হওয়ার ক্ষেত্রে তিনি দুটি জিনিসের কথা বলেছিলেন, মনে রাখতে হবে, ন্যাচারাল সিলেকশন আর হচ্ছে অ্যান্ড অ্যাডাপ্টেশন, মানে প্রাকৃতিক নির্বাচন এবং অভিযোজন। এইটা কিন্তু চার্লস ডারউইনের বিবর্তনবাদের মূল দুটি কিওয়ার্ড বলা যেতে পারে। প্রশ্ন আসলে যে কে কোন বিবর্তনবাদী দার্শনিক প্রাকৃতিক নির্বাচন এবং হচ্ছে তোমার অ্যাডাপ্টেশন অভিযোজনের কথা বলেছিলেন, তখন কিন্তু তোমরা একদম চোখ বন্ধ করে চার্লস ডারউইনকে সিলেক্ট করবে। তো এখন এই বিবর্তনবাদ সম্পর্কে আমরা যেটা বুঝলাম যে এই জগৎ সবসময় পরিবর্তিত হচ্ছে এবং পরিবর্তনের মাধ্যমেই এই জগতের সমস্ত কিছুর রূপান্তর ঘটছে, এবং এই রূপান্তরটা মানে অসামঞ্জস্য থেকে সামঞ্জস্যের দিকে যাচ্ছে, অনির্দিষ্ট থেকে নির্দিষ্টের দিকে যাচ্ছে, তারপরে বিশৃঙ্খল অবস্থা থেকে সুশৃঙ্খল অবস্থার দিকে যে যাওয়ার যে ধারাবাহিক প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে এই পৃথিবীতে যা কিছু অপ্রকাশিত ছিল সেই সমস্ত কিছু প্রকাশিত হওয়া। তো এটাই হচ্ছে বিবর্তনবাদ। তো বিবর্তনবাদের ঠিক বিপরীত যে মতবাদটি পাওয়া যায়, সেটি হচ্ছে সৃষ্টিবাদ। তো অ্যাকচুয়ালি সৃষ্টিবাদ জিনিসটা কি? সৃষ্টিবাদ হচ্ছে বিবর্তনবাদের বিপরীত যে মতবাদ। এই মতবাদ এখানে সৃষ্টিবাদের বিবর্তনবাদের মানে বিপরীত যে মতবাদ, এই মতবাদকে বলা হয় সৃষ্টিবাদ। তো অ্যাকচুয়ালি সৃষ্টিবাদ কি? সৃষ্টিবাদের মূল কথা হচ্ছে, আমি একটু এখানে লিখে দিই যে সৃষ্টিবাদকে দুই ভাগে ভাগ করা হয়, মানে একটা হচ্ছে সাপেক্ষ সৃষ্টিবাদ আর একটা হচ্ছে সাপেক্ষ সৃষ্টিবাদ আর একটা হচ্ছে নিরপেক্ষ সৃষ্টিবাদ। তো একটু তোমরা মনে রাখবে যে অ্যাকচুয়ালি সৃষ্টিবাদ কি, এখানে ক্রিয়েশনের কথা বলা হয়েছে। তো সৃষ্টিবাদ মূলত একটা এমন এক ধরনের মতবাদ, এটা ঠিক বিবর্তনবাদের বিপরীত ধর্মী একটা মতবাদ, যে মতবাদে এটা মূলত ধর্ম বিশ্বাসীদের মতবাদ বা ধর্মের কথা। এখানে বলা হয়ে থাকে যে এই জগৎ কোনো বিবর্তন বা কোনো কিছু না, বরং এই জগৎ সৃষ্টিকর্তার ইচ্ছাতেই সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তার ইচ্ছা হয়েছে জগৎকে প্রকাশ করার, এবং সৃষ্টিকর্তা চেয়েছেন যে এই জগৎটা তৈরি হোক। এই জগৎটার মাধ্যমে তিনি কি করেছেন? তিনি তার নিজেকে প্রকাশিত করার জন্য তিনি তার বিপরীত এই জগৎটা সৃষ্টি করেছেন, যার মাধ্যমে তিনি হয়তো তার নিজস্ব ইচ্ছা থেকে এই জগৎটা সৃষ্টি করেছেন। তো এখন এই সৃষ্টিবাদে বলা হয়ে থাকে যে একদম এখানে কোনো এই পৃথিবীতে ধাপে ধাপে বা ওরকম কোনো ক্রম পরিবর্তন নেই। ঈশ্বর মনে করলেন যে এই পৃথিবীতে গাছপালা নদী নালা পাহাড় পর্বত সব সৃষ্টি হয়ে যাক, এবং তিনি সাথে সাথে সৃষ্টি করলেন। তবে এখন প্রশ্ন হচ্ছে, এই সৃষ্টিবাদকে দুইটা মানে দার্শনিক দৃষ্টিকোণ থেকে একভাবে ব্যাখ্যা করা হয়, আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে
আরেকভাবে ব্যাখ্যা করা হয়। দার্শনিক দৃষ্টি মানে দার্শনিকরা যে সৃষ্টিবাদটা সম্পর্কে তারা যেভাবে বলেছে, তারা বলেছিলেন অ্যাকচুয়ালি এই এইখানে যে দার্শনিকরা যে কথাটা বললেন, তারা বললেন যে এই জগৎ অ্যাকচুয়ালি কেমন ভাবে, এই জগৎটা একসময় এই জগতে বিভিন্ন ধরনের জড় পদার্থ যেমন আগুন, পানি, মাটি, বায়ু, হ্যাঁ এইগুলো ছিল। তো এগুলোর সাহায্যে সৃষ্টিকর্তার ইচ্ছা হলো এবং তিনি এইগুলোর মাধ্যমে, এই জড়ীয় পদার্থের মাধ্যমে তাদের মাধ্যমে এই জগৎটার সমস্ত কিছু সৃষ্টি করলেন। তো এটা হচ্ছে তোমার মানে উম, দার্শনিকদের মতবাদ, এবং এই মতবাদ প্লেটোও কিন্তু এই মতবাদকে সমর্থন করেছিলেন। দার্শনিকরা মনে করেন যে সৃষ্টির সময় সৃষ্টিকর্তা এই জগতে থাকা বিভিন্ন জড়ীয় উপাদান, জড় পদার্থগুলো হেল্প নিয়েছিলেন, সাহায্যটা নিয়েছিলেন। কিন্তু যারা মানে ধর্মে বিশ্বাসী, যারা ধার্মিক, তার ধর্ম বা ধর্মগ্রন্থগুলোতে অ্যাকচুয়ালি কি বলা হয়ে রয়েছে, ধর্মগ্রন্থ বলা হয়েছে যে না, সৃষ্টিকর্তা কারোর কোনো সাহায্য নেননি। সৃষ্টিকর্তা যদি আহ জড় পদার্থগুলোর সাহায্যে যদি এই জগৎকে সৃষ্টি করে থাকেন, তাহলে সৃষ্টিকর্তার সাথে সাথে এই জড় পদার্থগুলোকে চিরন্তন সত্তা হিসেবে মানে স্বীকার করে নিতে হয়। তাতে সৃষ্টিকর্তার শক্তি বা সত্তা সীমিত হয়েও যায়, হ্যাঁ, ক্ষমতা সীমিত হয়ে যায়। হ্যাঁ, সৃষ্টিকর্তার অসীম অনন্ত শক্তি, তিনি নিজেই নিজের স্রষ্টা, তাকে কেউ সৃষ্টি করেনি। এবং তিনি কোনো এই সৃষ্টি প্রক্রিয়ায়, এই ক্রিয়েশনের প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি কারোর কোনো সাহায্য নেন। তার মনে হয়েছে তিনি সৃষ্টি করবেন, তাই তিনি সৃষ্টি করেছেন। এবং তিনি একদম মানে জিরো থেকে, শূন্য থেকে এই দুনিয়ার সমস্ত কিছুকে কি করলেন, এই দুনিয়ার সমস্ত কিছুকে সৃষ্টি করে ফেললেন। এবং এই প্রক্রিয়াতে তিনি কারোর কোনো সাহায্য বা হেল্প নেননি। হ্যাঁ, উইদাউট টেকিং এনি থিংস অর এনিওয়ানস হেল্প, দ্য গড হ্যাজ ক্রিয়েটেড দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, অ্যাবসলিউটলি ফ্রম জিরো অর নাথিং, মানে শূন্য থেকে তিনি এই দুনিয়াকে সৃষ্টি করলেন। এটা হচ্ছে ধার্মিকদের মতবাদ। তো এটাকে, এই ধরনের মতবাদকে বলা হয় নিরপেক্ষ সৃষ্টিবাদ। হ্যাঁ, যেটাকে বলা হয় আনকন্ডিশনাল ক্রিয়েশন, থিওরি অফ ক্রিয়েশন। আর এটা হচ্ছে কন্ডিশনাল থিওরি অফ ক্রিয়েশন। এটা হচ্ছে মানে জড় পদার্থকে সাহায্য নিয়ে যে মতবাদ, সেটা হচ্ছে সাপেক্ষ সৃষ্টিবাদ। আর সৃষ্টিকর্তা একদম জিরো থেকে যে এই দুনিয়া সৃষ্টি করেছেন, এটা হচ্ছে নিরপেক্ষ সৃষ্টিবাদ। এখন অ্যাকচুয়ালি সৃষ্টিবাদ এবং বিবর্তনবাদের মূল পার্থক্য এতক্ষণ আমরা আলোচনা করলাম, যে সৃষ্টিবাদ এবং বিবর্তনবাদের যে অ্যাকচুয়ালি যে পার্থক্যটা কোথায়, পার্থক্যটা আলোচনা থেকে কিন্তু বুঝতে পারছি। পার্থক্য হচ্ছে, মূল পার্থক্য যে এখানে তোমার বিবর্তনবাদ একটা মানে বলা হয় থেকে এই জড় থেকে জগতের সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, এখানে জড় থেকে সৃষ্টি হয়েছে। আর সৃষ্টিবাদে বলা হয় যে কোনো অতিপ্রাকৃত শক্তি বা ঈশ্বর বা সৃষ্টিকর্তা থেকে এই জগতের সৃষ্টি হয়েছে। এই ঈশ্বর কি করেছেন, ঈশ্বর কোন এক বিশেষ মুহূর্তে এই জগৎকে সৃষ্টি করেছেন। কিন্তু বিবর্তনবাদ বলা হয় যে না, এই জগৎ একদম সৃষ্টির শুরুতে মানে মহাশূন্যে, হ্যাঁ, নেবুলা বা নীহারিকা মণ্ডল ছিল উত্তপ্ত গ্যাসীয়। হ্যাঁ, এগুলো আস্তে আস্তে অনেক অনেক কাল ধরে, অনন্ত কাল ধরে, তো সেইগুলো কি হয়েছে, আস্তে আস্তে ঠান্ডা হয়েছে, ঠান্ডা হতে হতে ঘনীভূত হয়ে সেগুলো এক একটা পিণ্ডর আকার সৃষ্টি হয়েছে। সেই পিণ্ড থেকে সূর্য সহ আরো নক্ষত্র সৃষ্টি হয়েছে। নক্ষত্র বা সূর্যের কিছু অংশ আবার কি হয়েছে, সেখান থেকে বিচ্ছিন্ন হয়েছে আরো ঘনীভূত হওয়ার কারণে। তারপরে সেই মানে সেই বিচ্ছিন্ন অংশগুলো থেকে কি তৈরি হয়েছে, সেই বিচ্ছিন্ন অংশগুলো থেকে তৈরি হয়েছে কি তৈরি হয়েছে, এই যে গ্রহগুলো, আবার গ্রহের কিছু অংশ আবার খসে গিয়ে উপগ্রহ সৃষ্টি হয়েছে। এবং এইগুলো ওই নক্ষত্র মানে গ্রহগুলো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে, আবর্তন করছে, আবার উপগ্রহগুলো গ্রহকে আবর্তন করে ঘুরছে। তো এগুলো হচ্ছে সৃষ্টিবাদ আর বিবর্তনবাদের মূল যে পার্থক্য। সেখানে আসলে সৃষ্টিকর্তা, বিবর্তন মূলত ধাপে ধাপে পরিবর্তন হয়, আর সৃষ্টিবাদে হঠাৎ করে একদম মানে নির্দিষ্ট কোনো মুহূর্তে এটা সৃষ্টি হয়েছে। তো বিবর্তনবাদে যেটা বিশ্বাস করা হয়, জড় থেকে প্রাণ, প্রাণ থেকে মন, মন থেকে কিসের তৈরি হয়, চেতনার তৈরি হয়। সৃষ্টিবাদে স্রষ্টা সৃষ্টি করলেন এবং একদম টোটালি ওই সৃষ্টির সময় দুনিয়ার সমস্ত কিছু কি হয়ে গেল, সৃষ্টি হয়ে গেল।
তো এখন বিবর্তনবাদের যে কয়েকটি বৈশিষ্ট্য, হারবার্ট স্পেন্সার একজন বিবর্তনবাদী দার্শনিক, হ্যাঁ, হারবার্ট স্পেন্সার তিনি বিবর্তনবাদের তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছিলেন। সেই তিনটি বৈশিষ্ট্য নিয়ে আমি এখন কথা বলছি। হ্যাঁ, প্লিজ তোমরা একটু নোট ডাউন করার চেষ্টা করো। হুম। তো এখন আমরা বিবর্তনবাদের এই যে সাপেক্ষ সৃষ্টিবাদ, নিরপেক্ষ সৃষ্টিবাদ, বিবর্তনবাদের পার্থক্য, এখন আমরা যেটি জানার চেষ্টা করব সেটা হচ্ছে বিবর্তনবাদের যে বৈশিষ্ট্য। তো বিবর্তনবাদের বৈশিষ্ট্য সম্পর্কে মূলত হারবার্ট স্পেন্সার তিন ধরনের বৈশিষ্ট্যের কথা বলেছিলেন। সেই তিন ধরনের বৈশিষ্ট্যটা কি? একটা হচ্ছে ঐক্য বিধান। হ্যাঁ, হারবার্ট স্পেন্সার বিবর্তনবাদের তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছিলেন। কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছিলেন? তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছিলেন। একটা হচ্ছে ঐক্য বিধান, আর একটা হচ্ছে পৃথকীকরণ। হ্যাঁ, পৃথকীকরণ, তার একটা হচ্ছে নিয়ন্ত্রণ। হ্যাঁ, এটা হচ্ছে হারবার্ট স্পেন্সারের মতে যে বিবর্তনবাদের যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। তো এই তিনটা বৈশিষ্ট্যের কথা কে বললেন? এটা বললেন হচ্ছে বিশিষ্ট বিবর্তনবাদী হারবার্ট স্পেন্সার। তিনি বিবর্তনবাদের তিন ধরনের বৈশিষ্ট্যের কথা বললেন। এখন এই তিনটে বৈশিষ্ট্যগুলো একটু বলি। ঐক্য বিধান মানে হচ্ছে স্পেন্সারের মতে একদম প্রথমে সৃষ্টির শুরুতে জড় ও গতি শক্তি ছিল অসংবদ্ধ। হ্যাঁ, নীহারিকা পুঞ্জ ছিল বিশৃঙ্খল। আহ তো তিনি কি বললেন যে প্রথমে একদম সৃষ্টির শুরুতে কি ছিল? সৃষ্টির শুরুতে ছিল জড়, জড় গতিশক্তি। হ্যাঁ, তারপরে হচ্ছে নীহারিকা পুঞ্জ। এগুলো কেমন ছিল? এগুলো ছিল হচ্ছে নীহারিকা পুঞ্জ, এগুলো ছিল হচ্ছে তোমার বিশৃঙ্খল। এই এই সমস্ত কিছু ছিল বিশৃঙ্খল, উত্তপ্ত, গ্যাসীয়। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি নীহারিকা আম, নীহারিকা পুঞ্জটা কি? নীহারিকা পুঞ্জ হচ্ছে যেটাকে ইংরেজিতে নেবুলা বলা হয়। এই নীহারিকা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? এই নীহারিকা বলতে বোঝায় হচ্ছে জ্বলন্ত যেসব গ্যাসীয় পিণ্ড, ধূলিকণা। হ্যাঁ, এগুলোকে নীহারিকা বলা হয়। তো এগুলো ছিল একদম বিশৃঙ্খল, অসমন্বিত অবস্থা। পরে কি হয়? পরে তাপ বিকিরণ প্রক্রিয়ায় এগুলো আস্তে 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 ঘনীভূত হতে হতে ঠান্ডা হয়ে ঘনীভূত হতে থাকে। তারপরে কি হয়? তারপর ওই যে বিশৃঙ্খল অসংবদ্ধ জড় গতিশক্তি মানে নীহারিকা, জ্বলন্ত যে গ্যাসীয় যে এইগুলো ছিল, এইগুলো আস্তে আস্তে ঘনীভূত হয়ে ঠান্ডা হতে থাকে। ঠান্ডা ঠান্ডা হয়ে কি তৈরি হয়? এইগুলো ঠান্ডা ঘনীভূত হতে হতে এখান থেকে তোমার যে পিণ্ড তৈরি হয়। হ্যাঁ, এইগুলো এগুলো পিণ্ড তৈরি হয়, আর এই পিণ্ড থেকে মূলত সৃষ্টি হয় হচ্ছে নক্ষত্র, তার বা সূর্য, এগুলো তৈরি হয়। তারপরে কি হয়? এগুলো কিন্তু ঐক্য বিধান। তারপরে এবার সূর্য সহ এখান থেকে এই নক্ষত্রের কিছু অংশ খসে পড়ে। খসে মানে এগুলো পৃথক, এটা এটা প্রথমে তো ঐক্য বিধান হয়, মানে এই জড়গতি শক্তিগুলো বিশৃঙ্খল ছিল। এই বিশৃঙ্খল অবস্থা থেকে তারা কি হয়? মানে সুশৃঙ্খল হয়ে এই যে নক্ষত্র, সূর্য, এইগুলো তৈরি হতে থাকে। এবং একই সাথে কি হয়? তা তিনি বললেন যে অক্সিজেন, হাইড্রোজেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, এগুলোর একত্রীকরণের মাধ্যমে মানে একটা সংমিশ্রণের মাধ্যমে জীবনের সৃষ্টি হয়েছে বা জীবের সৃষ্টি হয়েছে। আর পৃথকীকরণটা কি? পৃথকীকরণের নিয়ম অনুযায়ী নক্ষত্র জগতের ঘনীভূত স্তর থেকে কিছু অংশ, মানে নক্ষত্র তো ঘনীভূত হয়ে একটা ঠান্ডা হয়ে এই নক্ষত্র, সূর্য, এগুলো তৈরি হয়েছে। তো এর কিছু অংশ ঠান্ডা হওয়ার পরে কি হয়েছে? কিছু অংশ কি হয়ে গিয়েছে? কিছু অংশ এখান থেকে খসে চলে মানে খসে গিয়েছে। আর খসে যাওয়ার কারণে তখন ওই খসে যাওয়ার কারণে তোমার ওখান থেকে আবার গ্রহ মানে পৃথকীকরণের মাধ্যমে গ্রহ, নক্ষত্র এইগুলো তৈরি হয়েছে। তো এখান থেকে যখন আমরা বলবো যে এগুলো যখন পৃথকীকরণ প্রক্রিয়ায় এগুলো থেকে পৃথকী হয়ে কি তৈরি হয়েছে? মানে গ্রহের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তারপরে এইবার এই বিবর্তন প্রক্রিয়ায়
বিবর্তন প্রক্রিয়ায় কিন্তু শুধু গ্রহ তৈরি হয়ে শেষ হয়ে যায় নাই, বরং এই বিবর্তন প্রক্রিয়ায় একটা নিয়ন্ত্রণ বলতে যেটা বোঝানো হচ্ছে যে এইটার বিবর্তন প্রক্রিয়াটিতে তো একটা ধাপে ধাপে হয়, সরল অবস্থা থেকে জটিল অবস্থা। তার মানে একটা ট্রানজিশন ঘটে, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় এখানে পৌঁছানো হয়। এই ট্রানজিশন পিরিয়ডে দেখা যাচ্ছে যে তার পূর্বের অবস্থা পরবর্তী অবস্থাকে কি করে, নিয়ন্ত্রণ করে। মানে তোমার আগের যে অবস্থা, সেই আগের অবস্থা কি করে, সেই আগের অবস্থা তার পরবর্তী অবস্থাকে কি করবে, নিয়ন্ত্রণ। আর নিয়ন্ত্রণ যদি না থাকতো তাহলে কিন্তু বিবর্তন বিশৃঙ্খল থেকে সুশৃঙ্খল হতো না, বা হচ্ছে সরল থেকে জটিল অবস্থার দিকে যেত না। বিবর্তন বিবর্তন যে এই যে পরিবর্তনটা হচ্ছে, গ্রাজুয়াল পরিবর্তন, এখানে তার পূর্ববর্তী অবস্থা বিবর্তন প্রক্রিয়ায় পরবর্তী অবস্থাকে কি করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে। তো আমি প্রথমেই বলেছি বিবর্তন বা মোটামুটি এই যে প্রচলিত যে বিবর্তন গুলো রয়েছে, এই বিবর্তন সম্পর্কিত 4 ধরনের মতবাদ আমরা পাই। কয় ধরনের মতবাদ পাই? 4 ধরনের। হ্যাঁ, বিবর্তন সম্পর্কিত যতগুলো মতবাদ রয়েছে সেখানে আমরা 4 ধরনের মতবাদ পাই। তো এই যে 4 ধরনের মতবাদ গুলো আমরা পাই এখানে, এই 4 ধরনের মতবাদ গুলোর মধ্যে রয়েছে কি কি আমি এখানে লিখছি, তোমরাও লিখবে। ওকে, তো এখন আমরা বিবর্তনের কয় ধরনের মতবাদ পাই, বিবর্তন সম্পর্কিত টোটাল 4 ধরনের মতবাদ রয়েছে বিবর্তনবাদ সম্পর্কে। সেগুলো কি কি? একটা হচ্ছে যান্ত্রিক বিবর্তনবাদ, যান্ত্রিক বিবর্তনবাদ। তারপরে রয়েছে উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ, উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ। তারপরে রয়েছে সৃজনশীল মানে সৃজনমূলক বিবর্তনবাদ, সৃজনমূলক বিবর্তনবাদ। আর তারপরে রয়েছে উন্মেষমূলক বিবর্তনবাদ। তো অ্যাকচুয়ালি আমরা প্রথমে আমাদের যে সিলেবাসটা আছে এনটিআরসিএম, এখানে যান্ত্রিক বিবর্তনবাদ রয়েছে, উন্মেষমূলক বিবর্তনবাদ রয়েছে, এই দুটো মত নিয়ে আমি মোটামুটি আলোচনা করব। তো যান্ত্রিক বিবর্তনবাদ কি বলে? যান্ত্রিক বিবর্তন বলে যে এই জগৎ, এই বিবর্তনবাদ অনুযায়ী, হ্যাঁ, প্রথমে আমি মেকানিক্যাল থিওরি অফ এভলিউশন বা যান্ত্রিক বিবর্তনবাদ নিয়ে কথা বলছি। যান্ত্রিক বিবর্তন বলে যে জড় বস্তু থেকে ধারাবাহিকভাবে, জড় বস্তু থেকে কি হয়েছে, জড় বস্তু থেকে ধারাবাহিকভাবে এই বিবর্তন প্রক্রিয়াটি কি মানে সম্পন্ন হয়েছে। একদম জড় বস্তু থেকে এই বিশ্ব জগতের ধীরে ধীরে, কোনো বিশেষ মুহূর্তে না, ধীরে ধীরে এই জগৎ সৃষ্টি হয়েছে, বা অ্যাক্সিডেন্টালি হুট করে এই জগৎ একদম যে কার্যকর হয়ে গিয়েছে বা রান করছে এমনটা না। এই বিবর্তন প্রক্রিয়ায় জড় থেকে প্রাণ, প্রাণ থেকে, এই বিবর্তনবাদে কি মানে কোনো সৃষ্টিকর্তা নাই। এই যান্ত্রিক বিবর্তনবাদে যেটা বলা হয় একদম জড় থেকেই কি তৈরি হয়েছে, জড় থেকে প্রাণের উদ্ভব হয়েছে, হ্যাঁ, এবং প্রাণ থেকেই মনের উদ্ভব হয়েছে। তো অ্যাকচুয়ালি এই যান্ত্রিক বিবর্তনবাদে যেটি মনে মনে করা হয় যে জড় থেকে প্রাণ এবং প্রাণ থেকে মনের উদ্ভব হয়েছে। তো এই উদ্ভবের পেছনে কোনো অতিপ্রাকৃত শক্তির কথা তারা স্বীকার করে না। মানে এটার পেছনে আমরা যদি সহজভাবে বলি, কোনো সৃষ্টিকর্তা বা ঈশ্বরের কথা তারা স্বীকার করে না যান্ত্রিক বিবর্তনবাদে। এবং জড় শক্তি তার নিজস্ব একদম অন্ধর মতো এই বিবর্তন প্রক্রিয়াটি কি হচ্ছে, মানে পরিচালিত হচ্ছে। তো এই বিশ্ব জগতের এখানে আদি উপাদানের কথা বলা হয়েছে, যে এখানে আদি উপাদানগুলো, এই বিশ্ব জগতের যেসব মূল উপাদানগুলো ছিল, হ্যাঁ, জড়, গতি, গতি এবং শক্তি, হ্যাঁ, জড়, গতি এবং শক্তি, এই তিনটিকে বিবর্তনের মূল আদি উপাদান হিসেবে অভিহিত করা হয়েছে। তারা মনে করলেন যে জড় শক্তি থেকে এই সমগ্র বিশ্ব জগৎকে কি হয়েছে, সৃষ্টি হয়েছে।
তো যান্ত্রিক বিবর্তনবাদের যারা একদম মানে মূলত জড়বাদী দার্শনিকরা যান্ত্রিক বিবর্তনবাদের মূল সমর্থক। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার জড়বাদী কি? জড়বাদী মানে যারা জগতে মানে মূল উপাদান বা আদি উপাদান হিসেবে জড় পদার্থকে স্বীকার মানে অভিহিত করেছিলেন বা বিবেচনা করেছিলেন। তো যান্ত্রিক বিবর্তনবাদের যেসব সমর্থকরা রয়েছে তাদের মধ্যে প্রাচীন দার্শনিক এমপিডোক্লেস, ডেমোক্রিটাস, হ্যাঁ, থেলিস এরা। আর এখন আধুনিক কালে টিন্ডাল, টমাস হাক্সলি, লাপ্লাস, ডারউইন, স্পেন্সার এরা। তো যান্ত্রিক বিবর্তনবাদের আসলে কয়টি ধারা আছে? যান্ত্রিক বিবর্তনবাদের দুইটি ধারা আছে। হ্যাঁ, যান্ত্রিক বিবর্তনবাদের দুইটি ধারা আছে। তো একটা হচ্ছে আমি এটা বলছি যে একটা হচ্ছে তোমার জৈবিক বিবর্তনবাদ, হ্যাঁ, আর একটা হচ্ছে যান্ত্রিক মতবাদ। তো প্রথমে আমরা মানে আহ বিবর্তনবাদের, এই যে যান্ত্রিক বিবর্তনবাদের ক্ষেত্রে লাপ্লাসের, হ্যাঁ, তো যান্ত্রিক বিবর্তনবাদের মূল কথা হচ্ছে জড় থেকে সমস্ত কিছুর উৎপত্তি, জড় থেকে প্রাণ, প্রাণ থেকে মন, এবং এখানে কোনো আলাদা করে কোনো শক্তির কথা স্বীকার করা হয়নি। তো আমরা এখন সর্বপ্রথমে যার মতবাদ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ল্যাপ্লাসের যান্ত্রিক বিবর্তনবাদ। তো ল্যাপ্লাসের ল্যাপ্লাসের যান্ত্রিক বিবর্তনবাদের যে মতবাদ সম্পর্কে সেখানে একটা গল্প রয়েছে। সেই গল্পটা হচ্ছে ল্যাপ্লাস যখন তার যান্ত্রিক বিবর্তনবাদ তত্ত্ব নিয়ে ফরাসি যে নেপোলিয়ান বোনাপার্টের কাছে তিনি একটা বই দিলেন। সেই বই পড়ে নেপোলিয়ান আহ, লাপ্লাসকে বললেন যে তোমার তো বইটা পড়লাম কিন্তু কোথাও তো ঈশ্বরের সাক্ষাৎ পেলাম না। হুম। তখন লাপ্লাস বলেছিলেন যে অ্যাকচুয়ালি আমার হুজুর, আমার এই এখানে কোনো ঈশ্বরের কোনো দরকার হয়নি। মানে তার মূল বক্তব্য ছিল এই বিশ্ব জগৎ হচ্ছে একটা যান্ত্রিক বিবর্তনের ফল। লাপ্লাসের মতে এই বিশ্ব জগৎ কি? এই বিশ্ব জগৎটা হচ্ছে একটা সমগ্র বিশ্ব জগৎ একটা যান্ত্রিক বিবর্তনের ফল। হ্যাঁ, এখানে কোনো অতিপ্রাকৃত সত্তার প্রয়োজন নেই। বিবর্তনের ফল, এখানে কোনো অতিপ্রাকৃত সত্তার অস্তিত্ব রাখার কোনো প্রয়োজন নাই। তো তারপরে দেখো আমরা যেটা বলছি যে লাপ্লাস তিনি বললেন যে সর্বপ্রথম তিনি একজন জ্যোতির্বিদ ছিলেন। তিনি তার ব্যাখ্যায় তিনি যেটা বললেন, আমরা বিবর্তনবাদের যে যান্ত্রিক বিবর্তনবাদের প্রথমে বলেছি যে পৃথিবী ছিল একদম জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। হ্যাঁ, এগুলো এই যে নীহারিকা মণ্ডল ছিল উত্তপ্ত এবং গ্যাসীয়। এই উত্তপ্ত গ্যাসীয় নীহারিকা মণ্ডল গুলোকে প্রথমে খুব অনন্তকাল ধরে ঠান্ডা হতে থাকে। হ্যাঁ, এই তাপ বিকিরণ করে এই জ্বলন্ত গ্যাসীয় এইগুলো আস্তে আস্তে কি একটা পিণ্ডে রূপ নেয়। হ্যাঁ, ঠান্ডা হয়ে হতে হতে একটা পিণ্ডে রূপ নেয়, আর এই পিণ্ডটাকেই বলা হচ্ছে সূর্য এবং নক্ষত্র। তো তারপরে মহাকর্ষ নিয়ম, তাপ বিকিরণ এসব কারণে কিছু অংশ কি হয়ে যায়, কিছু অংশ কিছু অংশ খসে পড়ে যায়। আর খসে পড়ে যাওয়ার ফলে এই সূর্য থেকে খসে যাওয়া কিছু অংশ থেকে তৈরি হলো গ্রহ। আবার এই গ্রহের আবার কিছু, এবং এই গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকলো, হ্যাঁ, যান্ত্রিক নিয়ম বা গতিশক্তির নিয়ম অনুযায়ী। তারপরে আবার পৃথিবীর কিছু অংশ বা গ্রহগুলোর কিছু অংশ খসে পড়ে, সেখান থেকে তৈরি হয় উপগ্রহের। তো মূলত আহ, মানে সূর্যের কিছু অংশ খসে যাওয়ার পর তারপরে যখন গ্রহগুলো অপেক্ষাকৃত ছোট থাকার কারণে এই এগুলো খুব দ্রুতই ঠান্ডা হয়ে উপগ্রহগুলো সৃষ্টি হয়েছে। তো এইটাই হচ্ছে লাপ্লাস কি বললেন, যে লাপ্লাস বললেন যে আস্তে আস্তে পৃথিবী যখন শীতল হতে থাকে তখন পানি, বায়ু ইত্যাদি তৈরি হয়, এবং পানি বায়ুগুলোর বিভিন্ন অনুপাতের মিশ্রণের ফলে কি তৈরি হয়, এই জগতে প্রাণের উদ্ভব হয় এবং সমস্ত জগৎ বিশ্বজগৎ তৈরি হয়ে যায়। তো এই বিশ্বজগৎ সৃষ্টির পেছনে কোনো ধরনের অতিপ্রাকৃত সত্তাকে কি করা হয়নি, স্বীকার করেননি। এখন এরপরে লাপ্লাসের পরে যার মতবাদ আর সম্পর্কে আমরা জানতে পারি সেটা হচ্ছে হার্বার্ট স্পেন্সার। হ্যাঁ, হার্বার্ট স্পেন্সারের যান্ত্রিক বিবর্তনবাদ। হার্বার্ট স্পেন্সারের যান্ত্রিক বিবর্তনবাদটা কি?
হার্বার্ট স্পেন্সারের যান্ত্রিক বিবর্তনবাদ। তো এখানে দেখো, হার্বার্ট স্পেন্সারের সাথে মানে যা কিছু লাপ্লাসের মতবাদের সীমাবদ্ধতা ছিল সেটারই মূলত মানে একই কথা, একটু আপডেটেড ভার্সন বলা যেতে পারে। হ্যাঁ, তো তিনি যেটা বললেন যে একদম নীহারিকা পুঞ্জ থেকে এই যে বিবর্তন প্রক্রিয়াকে, হ্যাঁ, নীহারিকা পুঞ্জ থেকে বর্তমানে এই যে বিবর্তন প্রক্রিয়াটি চালু রয়েছে, নীহারিকা পুঞ্জ থেকেও বর্তমান যে সমাজে, হ্যাঁ, বর্তমান সমাজের ক্ষেত্রেও এই বিবর্তন কার্যক্রমটা, বর্তমান সমাজে এই বিবর্তন কার্যক্রমটা চালু রয়েছে। তিনি সমাজে, রাষ্ট্রেও, হ্যাঁ, সমাজের ক্ষেত্রেও তিনি এই বিবর্তনবাদের কথা বলেছিলেন। তো তিনি কি বললেন যে জড় এবং গতি, এই বিশ্ব জগতের মূলত বিবর্তন প্রক্রিয়াকে ওই যে বললাম ঐক্য বিধান, তারপরে হচ্ছে পৃথকীকরণ এবং যে গর্ত, এই নিয়মানুগত্য থেকে বা নিয়ন্ত্রণ থেকে তিনটি প্রক্রিয়ার মাধ্যমে বিবর্তন প্রক্রিয়ার কথা বলেছিলেন। এখানে মূল এমসিকিউ হার্বার্ট স্পেন্সার বিবর্তনে কয় ধরনের বৈশিষ্ট্য ছিল বা কোন নিচের কোনটি হার্বার্ট কোন তিনটি বিষয় হার্বার্ট স্পেন্সার বিবর্তনের বৈশিষ্ট্য, এটা এমসিকিউ এ গুরুত্বপূর্ণ। আর তারপরে জড় গতিশক্তিকে এক অজ্ঞাত সত্তার প্রকাশ বলে তিনি ধরে নিয়েছিলেন। তো তিনি বললেন যে এই যে আমাদের পৃথিবী, প্রথমে ওই সেই লাপ্লাসের মতো তিনিও সেই একই কথা বললেন যে নেবুলা বা নীহারিকা মণ্ডল ছিল জ্বলন্ত, উত্তপ্ত, গ্যাসীয় এবং ধূলিকণা বিশিষ্ট। তারপর কি হয়ে গেল, এগুলো অনন্তকাল ধরে ঠান্ডা হলো, ঠান্ডা হয়ে তারপর সেখান থেকে কি তৈরি হলো, তারপরে সেখান থেকে ঠান্ডা হয়ে সেগুলো ঘনীভূত হয়ে নক্ষত্র এবং বিভিন্ন ধরনের নক্ষত্র ও সূর্যের তৈরি হলো। তারপর সেখান থেকে সেগুলো ঠান্ডা হওয়ার ফলে সেখান থেকে আবার কিছু অংশ খসে গিয়ে এই গ্রহের সৃষ্টি হলো, আবার গ্রহ থেকে কি তৈরি হয়েছে, উপগ্রহ তৈরি হয়েছে। তারপরে পৃথিবীর এই অংশ ঠান্ডা হয়ে এখানে পানি, মাটি, বায়ু এগুলো তৈরি হয়েছে এই ঘনীভূত সত্তা থেকে। তো পৃথিবী, তিনি বললেন পৃথিবী জন্মের পর বহুকাল কেটে গেছে, এই সময়ে তার প্রথমে স্পেন্সার বললেন তার উপরিভাগ কি হলো, উপরিভাগ ঠান্ডা হলো। তারপর সেখান থেকে বাতাস, পানি, নদী, নালা এবং সবশেষে অক্সিজেন, হাইড্রোজেন। তো এবার তিনি কি বললেন যে ঐক্য বিধান এবং সংমিশ্রণের ফলে, ঐক্য বিধান সংমিশ্রণের ফলে প্রাণের উদ্ভব হয়েছে এবং জীবকোষের মধ্যে পৃথকীকরণ নিয়মের ফলে, ক্রিয়ার ফলে জীবকোষের মধ্যে পৃথকীকরণ নিয়মের ফলে, হুম, তিনি বললেন যে প্রথমে যে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এইগুলো কি হয়েছে, এগুলো একটা নির্দিষ্ট অনুপাতে কি হলো, সংমিশ্রণ হলো, ঐক্য বিধান হলো এবং ওই ঐক্য বিধান থেকে সেখানে জীবকোষের উদ্ভব হলো। তারপরে তিনি কি বললেন যে জীবকোষের মধ্যে কিন্তু একটা বিভাজন প্রক্রিয়া চলমান, আত্মবিভাজন বলা হয়, ওই বিভাজন প্রক্রিয়া থেকেই কি তৈরি হলো, প্রাণের উদ্ভব হলো। হ্যাঁ, এবং অঙ্গ প্রত্যঙ্গ সহ এই সারা দুনিয়ার যে জগতের, জীব জগতের বিভিন্ন প্রাণীর সৃষ্টি হয়েছে। তো এখন এই বিশ্ব জগৎকে তিনি শুধুমাত্র মানে যান্ত্রিক বিবর্তনবাদকে তিনি শুধু এই বিশ্ব জগৎ সৃষ্টির ক্ষেত্রেই প্রয়োগ করেছেন এমনটি না, তিনি সমাজের ক্ষেত্রেও স্পেন্সারের মতবাদে তিনি যে সমাজ রাষ্ট্রের ক্ষেত্রেও তিনি কি করেছেন, এই যে বিবর্তনকে ব্যাখ্যা দিয়েছেন। হ্যাঁ, তিনি বললেন যে ঐক্য বিধান নীতির ফলে মানুষ সমাজ গড়ে উঠেছে, আবার পৃথকীকরণ নিয়ম অনুসরণ করে সমাজকে ভেঙে বিভিন্ন গোষ্ঠী এবং জাতি তৈরি হয়েছে। তো এখন বিবর্তন প্রক্রিয়ায় তিনি বলেছিলেন যে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে নিয়ন্ত্রণ বা নিয়মানুগত্য। তো এটা আসলে কি, বিভিন্ন ধারার যে গ্যাসীয় পদার্থ, এই গ্যাসীয় পদার্থ গুলোর পৃথকীকরণ করে কি হয়েছিল, ওই যে ঠান্ডা হয়ে গ্রহ, নক্ষত্র এগুলো সৃষ্টি হয়েছে। তো এইগুলো এটা হার্বার্ট স্পেন্সারের মতবাদ। হার্বার্ট স্পেন্সার অ্যাকচুয়ালি লাপ্লাসের মানে আলাদা কোনো কিছু বলে নাই, তিনি একই কথাগুলোই তিনি বলেছিলেন। তবে স্পেন্সারের বিবর্তন বাদে তিনি রাষ্ট্র সমাজের ক্ষেত্রেও এই বিবর্তনবাদের জি ব্যাখ্যা করেছেন, সমাজের পরিবর্তন ব্যাখ্যা করতে গিয়ে। তো তারপরে আসে ল্যামার্কের যান্ত্রিক বিবর্তনবাদ। হ্যাঁ, তো ল্যামার্কের যান্ত্রিক বিবর্তনবাদটা এটাই হচ্ছে যান্ত্রিক বিবর্তনবাদের
আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সুমা বলছিলাম। হ্যাঁ, বলো। স্যার, যে পরীক্ষা আমরা ওই যে মানে ক্লাস থেকে বের হলে মানে যখন তখনই কি পরীক্ষা দেওয়া যাবে না ঠিক 7টা 7:30টার মধ্যেই পরীক্ষা দেওয়া যাবে? আচ্ছা, তুমি যদি পরীক্ষা দিতে চাও আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দেবো, দিলে তুমি পরীক্ষা দিতে পারবে। জি। স্যার লিঙ্ক তো পাই, কিন্তু হচ্ছে কেন আমি যে ওই 7টা 7:30টার মধ্যে না সময় পাই না, এই জন্য পরীক্ষা দিতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে এই বিষয়ে আমি কথা বলবো, হ্যাঁ। ক্লাস শেষে আচ্ছা তুমি স্যার। আমাকে একটু এই বিষয়ে কথা বলো। তো অ্যাকচুয়ালি ল্যামার্কের যে জৈবিক বিবর্তনবাদ, এটা হচ্ছে তিনি মূলত ল্যাপ্লাসের মতো ল্যামার্কও ছিলেন একজন ফরাসি আহ, ফরাসি তিনি বিবর্তনবাদী। তিনি জীবজগৎকে সহজ থেকে জটিল ক্রম অনুসারে কথা বলেছিলেন। তিনি যেটা বলেছিলেন যে জৈবিক প্রয়োজন বা বাসনা থেকে বিবর্তন কার্যক্রম কেন তৈরি হয়, সেটা হচ্ছে জৈবিক প্রয়োজন বা বাসনা থেকে। তোমরা আবার ওই লিংকে ক্লিক করবে, হ্যাঁ। যদি এটা শেষ হয়ে গেলে লিংকে ক্লিক করবে। জৈবিক প্রয়োজন বা বাসনা থেকে কেন বিবর্তনবাদে কিভাবে পরিবর্তনটা হয়। তারপরে রয়েছে পারিপার্শ্বিক প্রভাব ও অঙ্গ প্রত্যঙ্গের প্রভাব।